পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ব্রহ্মসের নাগালে বললেন রাজনাথ। পাক ফিল্ড মার্শালের হুঙ্কার। পাকিস্তান আফগান যুদ্ধ আমি থামাবো ট্রাম্প। নিষেধাজ্ঞায় নড়বড়ে রাশিয়া। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আর আমি বিউটি সমাদ্দার। আপু, আপনাকে আমার এবং দর্শকের সব তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। প্রথমে আমরা কমেন্টে চলে যাই, যাদের দিয়ে এই অনুষ্ঠানটা শুরু ওনারাই আমাদের সবকিছু। আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, কমেন্ট করছেন। তহা নামে এক দর্শক লিখছেন, আই এম কমিটিং ফ্রম রাশিয়া, আই এম এ বাংলাদেশি, সো রাশিয়া ইউক্রেন ওয়ার উইল বি এন্ডেড নেক্সট 2026, মানে 2026 সালে যুদ্ধটা বন্ধ হবে বলে উনি আশাবাদ করছেন। উনি বাংলাদেশি রাশিয়ান নাগরিক। এমডি মোরসালিন নামে একজন লিখছেন, যুক্তরাষ্ট্র টমাহক দিবে কি দিবে না তা নিয়ে দ্বিধায় রয়েছে, কারণ এটি রাশিয়ার সঙ্গে ব্যাপক উত্তেজনা বাড়াবে। আপনার জন্য সুখবর হচ্ছে টমাহক আপাতত পাচ্ছে না, কারণ এটাও ট্রাম্পও বুঝতে পেরেছে। আরেকজন দর্শক লিখছেন, যুক্তরাষ্ট্র ভয় পেয়েছে কারণ সে বুঝে গেছে টমাহক দিলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এ দর্শক অনেক আপডেট আছে, মানে ধন্যবাদ। আচ্ছা, পিতা সরকার নামে আমাদের এক দর্শক লিখছেন, আমেরিকা যিশুর দেশ, রাশিয়ার যিশুর দেশ, এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে দ্রুত। যাক, আপনার কথা যেন সত্যি হয়, আমরা চাই যুদ্ধটা বন্ধ হোক। কমেন্টে আমরা দেখলাম যে অনেকে ইন্ডিয়া, পাকিস্তান এবং রাশিয়ার কথা নিয়ে আসছে। তো আজকে আমরা আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, কথার উত্তেজনা আমি বলবো। ভারত পাকিস্তানের মধ্যে কিছুদিন পর পরই হয় এদের, এটা এখন রুটিন ওয়ার্ক। মনে হয় যে প্রতি মাসে একটা দুটো না হলে ওদের প্রোটোকলটা পূর্ণ হয় না, এই ধরনের অবস্থা। প্রথমে আপনার পাকিস্তানের ফিল্ড মার্শাল একটা কথা বলেছিলেন যে ওই সবসময় যে পরমাণু ভয়টা দেখায়, যে এবার উত্তেজনা সেই আপনার উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং তারা ভারতকে দেখে নিবে, এই ধরনের কথা। এর পরিপ্রেক্ষিতে রাজনাথও কিছু হুঁশিয়ারি দিয়েছে। এই হুঁশিয়ারিটা আপনি বলেন, তারপর আমি আবার বলবো। হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে রাজনাথ সম্প্রতি হুঙ্কারই বলা চলে, হুঙ্কার দিয়ে বলেছে যে পাকিস্তানের প্রতিটা ইঞ্চি তাদের ব্রহ্মাস্ত্রের নাগালে রয়েছে। আসলে এটা মানে এই প্রেক্ষাপটে যখন মানে দেখেন, পাকিস্তান কিন্তু আফগানিস্তানের সাথে একটা যুদ্ধ নিয়ে নিজেদের মধ্যে একটা উত্তেজনার মধ্যে রয়েছে, এবং সেই কথাই সে কিন্তু আর একটা কথা বলেছে, সে অপারেশন সিন্দুরকে বাস্ট একটা ট্রেইলার বলে মন্তব্য করেছে, যেখানে দেখা যায় যে অপারেশন সিন্দুর কিন্তু পুরো ভারতবাসীর একটা ইমোশনের জায়গা। উনি কিন্তু ইমোশন নিয়ে খেলা শুরু করেছেন, আমার কাছে যেটা মনে হয়। আরো একটা বিষয় আমার কাছে মনে হয় যে ওনার এই হুমকি যতটা না রাজনৈতিক হুমকি, তার চেয়ে আমার মনে হয়, যেহেতু আমরা জানি যে সম্প্রতি বিহারের একটা নির্বাচন আসছে, নির্বাচনী প্রচারণার জায়গা থেকেও হতে পারে। কারণ বিজেপির যে আস্থার জায়গাটা তৈরি করা, মানে ভারতবাসীর কাছে সেই আস্থার অর্জন, এই জন্য কিন্তু এই ধরনের মন্তব্যগুলো আসতেই পারে। তো সেই জায়গা থেকে পাশাপাশি যে পাকিস্তান, আপনি যে শুরুতেই যেটা বললেন, ভারত পাকিস্তান তো প্রতিনিয়তই তারা যেমন যুদ্ধে আছে, তার চেয়ে বাক যুদ্ধে বেশি বলা চলে। হুঙ্কার প্রতি হুঙ্কার, হুমকি ধামকি এর মধ্যে দিয়েই চলে। তো পাকিস্তানের যেখান থেকে একটা হুঙ্কার দেওয়া হয়েছে, সেই হুঙ্কারকে কাটাতে তো ইন্ডিয়াকেও একটা হুঙ্কার দিতে হচ্ছে। আর হুঙ্কারটা দিলেন কে? হুঙ্কারটা দিলেন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। তার মানে এই হুঙ্কারটার একটা গুরুত্ব আছে, উনি একটা জায়গা থেকে দিয়েছে। কারণ এত বড় কথা নিশ্চয়ই এর যৌক্তিকতা আছে বলেই তিনি এই হুঙ্কারটা দিয়েছে, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, আপনি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের কথা বলে, দর্শক আপনারা জানেন ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে হাইপারসনিক, আপনার সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র 300 থেকে 500 কিলোমিটার দূরত্বে নির্ভরভাবে আঘাত হানে। এটা কিন্তু আপনার যে পাক ভারত যে আপনার 4-5 দিনের যে সংঘর্ষ, যেখানে কিন্তু ব্রহ্মস একটা ছোড়া হয়েছিল, এই গতি শব্দের 3 গুণে বেশি, যাকে দ্রুততম ও সবচেয়ে নিখুঁত ক্রুজ মিসাইলের কাতারে রেখেছে। সেই জায়গা থেকে কিন্তু রাজনাথ বলেছে যে এই সিন্দুরটা ছিল ট্রায়াল, এবং এই সিন্দুরের মাধ্যমে, অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানিরা বুঝতে পেরেছে যে ভারতের সক্ষমতা কতটুকু। তারা ভাবছে যে তারা ভয় পেয়ে যাচ্ছে। পাকিস্তান আরেকটা কথা ভারত এর মধ্যে বুঝেছে, তারা সবসময় প্রস্তুত, তারা সবসময় সক্ষম, এই কথাটাই তারা বলেছে। এদিকে আপনার পাকিস্তান প্রতিক্রিয়া যেটা বললো, যে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়
ও সামরিক গোয়েন্দা বিভাগের বক্তব্যকে অপ্রয়োজনীয় উস্কানি হিসাবে বর্ণনা করেছেন। তারা দাবি করে দক্ষিণ এশিয়া অস্ত্র প্রতিযোগিতা বাড়ানোর মাধ্যমে নয়াদিল্লি আঞ্চলিক শান্তি বিঘ্নিত করছে, তবে ভারতের দিক থেকে এটি শক্তির ভারসাম্য রক্ষার কৌশল হিসাবে দেখানো হচ্ছে। আমরা জানি যে আপনার মে মাসের দিকে 26 তারিখে আপনার পেহেলগামে আপনার তৃতীয় সপ্তাহে পেহেলগামে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী এসে টুরিস্ট 26 জনের মধ্যে ম্যাক্সিমাম পর্যটক ছিল, তাদেরকে হত্যা করে এবং সেবারের আক্রমণটা ছিল অন্যরকম, তার ধর্মেটা কনফার্ম হয়ে তারপর তবে হত্যা করেছে, এভাবে ভারত দাবি করছে। তারপরে তারা সরাসরি ভারত পাকিস্তানের উপরে দোষারোপ করে খুব দ্রুত হামলা শুরু করলো, প্রতি হামলা হলো। এখানে একটা প্রশ্ন কি আপনার মনে জাগে না? আমরা মেনে নিলাম, ধরে নিলাম 100% যে পাকিস্তান থেকে বিচ্ছিন্নতাবাদীরা আসছে, কিন্তু ভারত আরেকটু ওয়েট করে আপনার জাতিসংঘের আন্ডারে একটা তদন্ত কমিটি করে তারপরে নালে তারা ইনিশিয়েটিভ নিত, তারা দ্রুত আক্রমণে চলে গেল কেন? হ্যাঁ, এই প্রশ্নটা তো এসেই যায়, কারণ ধরেন এভাবে তো কোনো জিনিসের সমাধান হতে পারে না। এবং পাকিস্তান কিন্তু ওই সময়টায় তাদের উপর যে দোষারোপটা করা হয়েছিল যে তাদের তরফ থেকে এটা হামলাটা করা হয়েছে বা ইচ্ছাকৃতভাবে এই মানে উত্তেজনা তৈরি করা হয়েছে, তারা কিন্তু সেটা নাকচ করেছিল যে না, এই হামলার সাথে তাদের কোনো সংযোগ নেই। তো সেই জায়গা থেকে এটা একটা সমাধান বা মধ্যস্থতা ওই পথে গেলেই বোধহয় ভালো হতো। এটা তো আপনি আমাকে উস্কে দিলেন, আমি তার প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ না করে একটা আক্রমণ করে দিলাম। ভারতের অবস্থানটা কিন্তু ওই সময়, এবং আমরা কিন্তু দেখেছি ওই সময় ভীষণ রকমের একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং ওটা যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করতেই যাচ্ছিল। মানে ট্রাম্প যদি ওই সময় ট্রাম্প যেটা দাবি করছেন যে তিনি মধ্যস্থতা করে, ভারত তো স্বীকার করেনি। হ্যাঁ, মানে তারপরেও যে কোনো কারণে ওই সময়টা মুহূর্তটা যদি থেমে না যেত তাহলে কিন্তু এর ভবিষ্যৎ আরো খারাপ হতে পারতো। তো সেই জায়গা থেকে ভারতের ওইটা আমার কাছে মনে হচ্ছিল অবশ্যই যুক্তিসঙ্গতভাবে বা ঠান্ডা মাথায় সমাধান করা উচিত ছিল, তারা কিন্তু করেনি। এবং এখনো কিন্তু ওইটা রেস চলছে, এই যে এখনকার যে হুঙ্কারটা, এটার রেসের সাথেও কিন্তু ওটা রয়েছে আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, একজন গণমাধ্যম কর্মী হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবে বা নারী হিসাবে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। সেটা হচ্ছে অপারেশন সিন্দুর ভারত প্রথমে কি করলো? 2 জন মুসলমান মেয়েকে প্রধান কমান্ডিং অফিসার, একজন স্পোকম্যান আর একজন কমান্ডিং, পুরো সিন্দুরটা পরিচালিত হয়েছে এই 2 জনের। এটা একটা মনস্তান্ত্রিক খেলা। এটা কতটুকু যৌক্তিকতা আছে, নারীদের হেয় করা হয়েছে কিনা, বা মুসলমান হিন্দুদের মধ্যে একটা ডিবেট, মানে মুসলমান কান্ট্রি থেকে আমি আমার মুসলমানকে দিয়ে আমি কন্ট্রোল দিয়ে আমি হামলা চালাচ্ছি। সেকেন্ডারি কি করছে, নামটা হচ্ছে সিঁদুর। আমরা জানি যে সনাতনী ধর্মদের সিঁদুর অনেক বড় একটা স্থান। এইটার পরিবর্তে পাকিস্তান আবার কি করলো, তারা বললো সোহাগ রাত। এখন এখানে কি নারী মর্যাদা আসে না? অবশ্যই নারী মর্যাদা আসে। আমি একজন নারী হিসাবে আমার যেটা মনে হয়, আমি একদম সাধারণ নারী হিসাবে যদি বলি, মানে নারীরা তো এমনি একটু সহনশীল বা মানসিকভাবে একটু বিধ্বস্ত, তাদের কোন জায়গাটাতে আঘাত করছে দেখেন, অপারেশন সিন্দুর এর নামটাই তো আসলে আসে না। মানে এই যে আমি একটু আগে যেটা বললাম যে এই অপারেশন সিন্দুর নাম দেওয়াতে কিন্তু পুরো বিষয়টাকে একটা ইমোশনের মধ্যে নিয়ে ফেলা হয়েছে। এবং আপনি হচ্ছে যে অবশ্যই নারীদের অগ্রাধিকার সব ক্ষেত্রে দেয়া হচ্ছে, নারীরা এগিয়ে আসুক সেটা, কিন্তু আপনি যখন কোনো হীন উদ্দেশ্যে সেই জিনিসটা ব্যবহার করবেন সেটা তো আসলে যৌক্তিক মনে হয় না, এবং নারীর সম্মানকে ক্ষুণ্ণ করা হয় আমার কাছে মনে হয়। ওই 2 জন কমান্ডারের অবশ্যই যোগ্যতা আছে, অবশ্যই যোগ্যতা, কিন্তু আমরা কিন্তু অন্য কোনো জায়গায় এভাবে দেখিনি যে 2 জন নারীকে এইভাবে উপস্থাপন। ওদের তো আরো অনেক প্রতিরক্ষার বিষয় এসেছে, অনেক যুদ্ধ বিষয় এসেছে, কখনো কিন্তু তারা এইভাবে প্রতীকী অর্থে ব্যবহার করে। পাকিস্তানের সাথে তো কিছুদিন পর পর এই ধরনের ছোটখাটো যুদ্ধ হয়, কিন্তু এখানে কি করা হয়েছে, এখানে একেবারে ইমোশনটাকে কাজে লাগানো হয়েছে আমার যেটা মনে হয়। পক্ষান্তরে পাকিস্তানে তো কম যায়নি সেটাই। আচ্ছা, আপনার প্রিয় ক্যারেক্টারের কথা বলছিলাম আমরা, ট্রাম্প। এখন আপনার এই প্রথম আলোচনা যেটা বললেন, আফগান পাক সীমান্তে যুদ্ধবিরতি হচ্ছে, মানে বিরতি হচ্ছে, আবার আক্রমণ হচ্ছে, আক্রমণ হচ্ছে। পাকিস্তানের পিছে কি আছে এটা আমরা সবাই জানি, মার্কিন যুক্তরাষ্ট্রে কেন এটা হচ্ছে তাও আমরা জানি। বিরল খনিজ সম্পদ আফগানিস্তানের এবং বাগরাম সবকিছু মিলে। তো কখন এটা শুরু হয়েছে, যখন আপনার আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর গেছে, তখন থেকে কিন্তু শুরু। তো কম বেশি সব আমরা জানি। এখন এই সংঘর্ষ যুদ্ধ থামাতে ট্রাম্প বলেছেন এটা হবে আমার 9 নম্বর যুদ্ধ বন্ধ করা, 9 নম্বরটা খুব ইজি। এটা নিয়ে আপনার ফেভারিট ক্যারেক্টার নিয়ে কিছু বলেন। আমার ফেভারিট ক্যারেক্টার নিয়ে বলবো যে উনি তো বলছেনই,
কিন্তু ওই যে আপনি যেটা বললেন যুদ্ধ থামছে আবার শুরু হচ্ছে, থামছে, মানে 48 ঘন্টা যুদ্ধবিরতির মধ্যেই তো আমরা দেখলাম যে যুদ্ধ আবার লেগে গেল। তো সেই জায়গা থেকে আসলে যুদ্ধ থামাটা তো আসলে মনস্তাত্ত্বিক ব্যাপার, একটা সহনশীলতার বিষয়, সমঝোতার বিষয়, পারস্পরিক একটা কূটনৈতিক যেমন বিষয় আছে, সেমন পারস্পরিক একটা সমঝোতার বিষয়ও আছে। তো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে মূল যে প্রতিদ্বন্দ্বিতা আপনি যেটা বলেন আমরা সবাই জানি, তো সেই জায়গা থেকে যদি দেখি যে আসলে উনি যতটা সহজ বলে মনে করছে ততটা সহজ না। হয়তো যুদ্ধ থামাতেই পারে সে, কিন্তু সেটা কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে বা সেটা আদৌ স্থায়ী হবে কিনা সেটা প্রশ্ন থেকে যায়, সে প্রশ্ন থেকে যায়। উনিও কিন্তু ট্রাম্প একটা কথা বলেছেন যে ওই যে যেটা আক্ষেপ, তিনি পুরস্কার পাননি, আমি 8টি যুদ্ধ সমাধান করেছি কিন্তু নোবেল পাইনি, একজন নারী এটা পেয়েছেন, আমি জানি না তিনি কে, কিন্তু খুব উদার এই কারণে বলছে তাকে যে উৎসাহ করে। এখানেও কিন্তু নারীকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। আজকের অনুষ্ঠানের সর্বশেষ আপনি ছোট করে বলেন, আমরা সবাই জানি যে যুদ্ধক্ষেত্রে পুতিনের নেতৃত্বে রাশিয়া এগিয়ে যাচ্ছে, রাশিয়া এগিয়ে যাওয়ার ফিল্ডে তারা দনেৎস্কও মোটামুটি প্রায় দখল করে ফেলেছে। কিন্তু আল জাজিরা একটা বিশ্লেষণমূলক রিপোর্ট আমি দেখলাম, সেখানে বলছে যে তারা রাশিয়ার ইকোনমি ধাক্কা খাচ্ছে। 2024 সালে তার ইকোনমি খুব ভালো ছিল, জিডিপি ভালো ছিল অন্যান্য দেশের তুলনায়, কিন্তু তাদের রিজার্ভ, লিকুইড, তারপরে হচ্ছে তহবিল, যুদ্ধ তহবিল, বাজেটে ঘাটতি, তারপরে নিষেধাজ্ঞা তো রয়েছেই, তাদের অগ্রগতি রয়েছে, কিন্তু সাথে বাস্তবতা রয়েছে। এখন আপনি যদি কিছু বলেন। এটা না আসলেই তো দেখেন, আপনি যুদ্ধটা 3 বছর চলছে, তার চেয়ে বড় কথা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার একটা বিষয় আছে। 16,000-এর মতো নিষেধাজ্ঞা আগে থেকেই আছে রাশিয়ার উপর। তো সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তাদের সামরিক যে মানে চেইনটা সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে, খরচটা বাড়ছে, তাদের রিজার্ভ কমছে, প্লাস লিকুইড কমে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তো আর্থিক যেই সক্ষমতার জায়গা সেটা তো কমে আসছেই। এটা যত দীর্ঘমেয়াদী হবে তত কিন্তু মানে এর আভাস কিন্তু পড়তে শুরু করেছে অলরেডি রাশিয়ার বিরুদ্ধে, মানে রাশিয়ার বিষয়ে অভ্যন্তরীণ অর্থনীতির ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে, জনগণের উপর করের বোঝা, ভ্যাট বাড়ানোর ইঙ্গিত মানেই তো তাদের তহবিল সংকুচিত হচ্ছে। তার মানে তো সেটাকে পূরণ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন ভাবে কিন্তু ভ্যাট আরোপ করা হচ্ছে, যে বা যেটা ছিল তার থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলোই কিন্তু সংকেত দিচ্ছে যে তার অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে কিছুটা হলেও দুর্বল হচ্ছে। কিন্তু আপনি পুতিনের স্ট্র্যাটেজি দেখবেন, উনি কিন্তু যুদ্ধটাকে লম্বা টানার চেষ্টা করছেন কৌশলগতভাবে। না, তবে এখানে আমার একটু দ্বিমত আছে। দ্বিমত আছে মানে আমরা সম্প্রতি কিন্তু দেখছি শান্তি আলোচনার আবার নতুন করে উদ্যোগ হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু বুদাপেস্টে, হাঙ্গেরির বুদাপেস্টে আলোচনার একটা ফোনালাপের একটা সম্ভাবনা, ফোনালাপের পরে আড়াই ঘন্টা ফোনালাপ শুক্রবার রাতে করার পরে তারা বসবে। তো সেই জায়গা থেকে তো ইঙ্গিতটা কিন্তু অন্যরকম আমার কাছে মনে হচ্ছে। আমি আপনার সাথে দ্বিমত করতে পারছি আর কি। আচ্ছা, তাহলে আপনার এটা অনুমানটা যেন ঠিক হয়, যুদ্ধটা আমরা কোনোভাবে দীর্ঘস্থায়ী হোক, কারোর জন্য এটা সুফল বয়ে আনবে না। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করব সে বিষয়ে তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে সে বিষয়ে সহজভাবে বিশ্লেষণ করার। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের বিশ্ব সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।